গল্প শুরুর আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। আমাদের চ্যানেল দ্য ওয়ান্ডার ইন বুকশেলফকে সাবস্ক্রাইব করুন। আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের একান্ত কাম্য। ধন্যবাদ। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প অনুসূয়া ব্যানার্জির লেখা সরমা আচার্য ও বোলপুরের কাপালিক। অনুসূয়া ব্যানার্জি বেড়ে ওঠা চন্দননগর আর চুচুড়া এই দুই মফস্বল জুড়ে। ইংরেজি সাহিত্যের ছাত্রী, বর্তমানে একজন শিক্ষিকা। লেখালেখির শুরু স্কুল ম্যাগাজিন দিয়ে, তবে নিজস্ব ফেসবুক পেজ চিলে কোঠার অপেরা শুরু হয় 2016-তে। আজকের গল্পের মুখ্য চরিত্রে শুভ ও সমৃদ্ধি, ভিডিও এডিটিংয়ে রূপ, গল্পের স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, স্পেশাল এফেক্টসে মলয়। শুরু হচ্ছে আজকের গল্প সরমা আচার্য ও বোলপুরের কাপালিক। নির্বাণ ভিড় ঠেলে এগিয়ে যেতে থাকে সামনের দিকে, যেদিকে কয়েকজন বাউল জটলা করে গান গাইছে। মিত্রাণীও তার সঙ্গে এগোয়, যদিও ওদিকে যাবার তার খুব একটা ইচ্ছে ছিল না, বরং উল্টো দিকের দোকানটায় ডোকরার গয়নাগুলো বেশি চোখ টানছে তার। কিন্তু এখানে যা ভিড়, দুজনে একসঙ্গে না থাকলেই হারিয়ে যাবে। তারপর আর একে অপরকে খুঁজে পাওয়া দুষ্কর। এত জনসমাগমের মধ্যে ফোনে নেটওয়ার্কও নেই যে পরে কল করে নেবে। তার চেয়ে একসাথে থাকাই ভালো। ওরা পায়ে পায়ে গিয়ে দাঁড়ায় বাউলের দলটার সামনে। সর্বসাকুল্যে 3 জন বাউল, যাদের মধ্যে 2 জন একতারা বাজিয়ে গান গাইছে আর তালে তালে নাচছে, আর অপরজন বাউল চাটাইয়ে বসে মাদল জাতীয় কিছু একটা বাজাচ্ছে। তাদের ঘিরে কিছু লোক, কেউ বা বসে, কেউ আবার দাঁড়িয়ে গানের তালে তালে মাথা নাড়াচ্ছে। কেউ কেউ আবার অতি উৎসাহে নাচও শুরু করে দিয়েছে। নির্বাণের ভিড় ভালো লাগে না, কিন্তু উপায় নেই। এখানে গান শুনতে গেলে এসব একটু সহ্য করতে হয় বই কি। মূল গায়কের গলাখানা বেশ খাসা। সাধারণত বাউলের কণ্ঠে এত সুরেলা গায়কই বহুদিন শোনেনি নির্বাণ। বেশিরভাগই তো গেরুয়া পরে হাতে একতারা নিয়ে ট্রেনের কামরা কিংবা রেল স্টেশনে ঘুরে বেড়ায়। তাদের গলায় তেমন একটা সুর থাকে না, যেমন সুরে তার প্রাণটা দুলে উঠবে। কিন্তু আজ এই প্রধান বাউলটির স্বরে এমন কিছু ছিল যা তাকে ভিতর থেকে টানছিল। গানখানার আকুতি যেন সে এই খোয়াইয়ের বনে দাঁড়িয়ে উপলব্ধি করেছিল নতুন করে। যেন বিশ্বজগৎ ভুলে ডুবে গিয়েছিল গানের দুনিয়ায়। গান তার প্রাণের আরাম, মনের শান্তি। নিজে গান শিখেছে কিছু বছর, তাই সুরের চলন, ভালো মন্দ বোঝার শ্রবণ শক্তি কিছুটা তৈরি হয়েছে বলে বুঝতে পারছে কতটা হৃদয় থেকে ওরা এই গানটা গাইছে। সেই ভুবন ভোলানো অপূর্ব সুরের মাদকতায় যেন ডুবে যাচ্ছিল নির্বাণ। হঠাৎ হাতে একটা টান পড়তেই সেই রেশ ছিঁড়ে গেল। পাশে তাকিয়ে দেখল বিরক্ত মুখে দাঁড়িয়ে আছে মিত্রাণী। তার ফর্সা টকটকে মুখে বিন্দু বিন্দু খামের সঙ্গে লাল আবির মিলে একটা অপূর্ব আভা তৈরি করেছে। নির্বাণ অল্প হেসে বলল, কি হয়েছে? চলো এখান থেকে, আমার আর ভালো লাগছে না। এত গরম, আমার জাস্ট মাথা ধরে যাচ্ছে। এইরকম ওয়েদার হবে জানলে থোড়াই আসতাম এখানে। চলো চলো চলো। মিত্রাণীর বিরক্ত স্বর শোনা যায় গানের সুর ছাপিয়ে।
নির্বাণের একটু খারাপ লাগে। আরে বলছি, গানটা পুরোটা শুনে গেলে হতো না? পরে ইউটিউবে শুনে নিও, এখন চলো। মিত্রাণী প্লিজ একটু থাকি না, 10টা মিনিট, গানটা শেষ হলেই চলে যাব, কথা দিচ্ছি। তাহলে তুমি থাকো, আমি চললাম হোটেলে। বলেই মিত্রাণী পিছু ফেরে। অগত্যা নির্বাণকেও তাই করতে হবে, কারণ এত লোকের ভিড়ে সে তো তাকে একা ছেড়ে দিতে পারে না। একে দোলের দিন, তার উপর এই অচেনা জায়গা। আচ্ছা বাবা, বেশ, যাচ্ছি তোমার সঙ্গে। একটু দাঁড়াও, আমি ওদের টাকাটা দিয়ে আসি, কেমন? বাউলদের চারপাশের ভিড় ঠেলে এগোতে থাকে নির্বাণ। গায়কদের সামনে পেতে রাখা গামছাটায় ইতিমধ্যে বেশ কিছু কয়েন আর নোট জমা হয়েছে। নির্বাণ একটু ঝুঁকে পড়ে হাতটা বাড়ায় সেই দিকে। একটা 50 টাকার নোট গামছায় রেখে সবে মুখটা তুলতে যাবে, তখন প্রায় গানের শেষ দিক। আর ঠিক তখনই সরাসরি তার চোখে পড়ল উল্টো দিকে বসে থাকা একটা গভীর কালো চোখ। তার মনে হলো সে যেন সব হারিয়ে ফেলেছে, তার সত্তা, অস্তিত্ব, পরিচিতি, সবকিছু। সে কোথায়, কেন, তার চারপাশে কি আছে, এই সব কিছু যেন যেন গৌণ হয়ে গিয়ে পড়ে থাকে কেবল ওই কাজল কালো দুটো টানা টানা চোখ, যে চোখে চোখ পড়তেই সে যেন দেখতে পেল মহাকাশ, তাতে অগণিত তারাদল, গ্রহ আর নক্ষত্রমণ্ডলী। নির্বাণের বাহ্যক জ্ঞান যেন শূন্য হয়ে যাচ্ছে। একেই কি মনের মানুষের সঙ্গে মিলন বলে? না না, সে সব কি ভাবছে? কিন্তু তাহলে তার এমন কেন মনে হচ্ছে যে তার সামনের চোখ দুটো কোনো নক্ষত্র, আর সে নিজে সেই নক্ষত্রটির অনুগত গ্রহের মতো আকর্ষিত হয়ে চলেছে? গভীর থেকে গভীরতর শূন্যে তার অস্তিত্ব যেন লুপ্ত হয়ে যাচ্ছে। হঠাৎ একটা হ্যাঁচকা টানে তার চেতনা ফেরে। টাকা দিতে কতক্ষণ লাগে গো? এবার চলো। এই বলে মিত্রাণী তার পাঞ্জাবির হাতা ধরে টান দিয়েছে। নিজেকে সামলে নিয়ে তার দিকে তাকায় নির্বাণ, সেই চোখের অধিকারীকে খুঁজে বের করা আশায়। কিন্তু এত লোকের ভিড়ে কোথায় গেল সে? কি হলো কি? ফিরবে তো? মিত্রাণীর স্বর আবার অধৈর্য হয়ে ওঠে। অগত্যা হোটেলের দিকে এগোয় তারা। নির্বাণ একটা প্রাইভেট কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর শিক্ষক, আর তার স্ত্রী মিত্রাণী একটা বুটিক কাম রেস্টুরেন্ট চালায়। দুজনে একসঙ্গে একেবারেই ছুটি পায় না। তবে এবছর বহু কষ্টে তারা দোলের কদিন ছুটি ম্যানেজ করে এই শান্তিনিকেতনে এসেছে। মিত্রাণীর এখানে আসার খুব একটা ইচ্ছে ছিল না। ও চেয়েছিল যেহেতু শুক্রবার দোলের ছুটি, তাই পরের দুদিন শনি আর রবি, তাই 3 দিনের জন্য ওরা মন্দারমণি যাবে। সেখানে সমুদ্রের তীরে নির্ভেজাল নির্ঝঞ্ঝাট ছুটি কাটিয়ে আবার ফিরে আসবে গতানুগতিক জীবনে। কিন্তু এই বাদ সারল নির্বাণ। ওর শান্তিনিকেতনের দোল উৎসব নাকি কখনো দেখেনি, তাই একরকম জোর করেই মিত্রাণীকে নিয়ে এসেছে এখানে। সবচেয়ে ভালো হোটেলে থাকা আর শান্তিনিকেতন স্পেশাল জিনিসপত্র কিনে দেওয়ার লোভ দেখিয়ে। যদিও রাস্তার অবস্থা দেখে গাড়িতে সারাটা পথ মিত্রাণীর মুখ ভার করেছিল, সে সেই রিসর্টটা দেখে তার গোমড়া মুখে হাসি ফুটেছে। গ্রামের থিমে তৈরি এই হোটেলটা। মাটির দোতলা বাড়ি, তাতে খড়ের চাল, কাঠের খুঁটি দেওয়া, অথচ ভিতরে এসি থেকে শুরু করে সব আধুনিক সুযোগ সুবিধাই বর্তমান। প্রচুর ছবি তুলতে পারবে এখানে। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সেগুলো দিলে বন্ধু মহলে তো রীতিমতো শোরগোল পড়ে যাবে। তাই মনে মনে কিছুটা খুশি হয়েছে মিত্রাণী। নির্বাণ নিশ্চিন্ত হয় বেশ কিছুটা। এবার অন্তত মিত্রাণী তার কিছু কথা মেনে নেবে। আসলে মেয়েটা বেশ ভালো, কেবল পছন্দ অপছন্দের তালিকাটা তার থেকে অনেকটাই আলাদা। নির্বাণের পছন্দ ঘাসের উপর চিত হয়ে শুয়ে খোলা আকাশ দেখা,
আর মিত্রাণীর পছন্দ শপিং মল, এয়ার কন্ডিশনারের শীতলতা। তবু তারা বিয়ে করেছে, একসঙ্গে ভালোই আছে, যতটা ভালো থাকা সম্ভব। অনেকটাই মানিয়ে নেয় নির্বাণ, যতটা মানিয়ে নিলে অশান্তি হয় না। কিন্তু মাঝে মাঝে ওর ইট কাঠ পাথরের জঙ্গলে প্রাণ হাঁপিয়ে ওঠে। তাই এই ছুটিটাতে ও ঠিক করেই নিয়েছিল মিত্রাণীকে নিয়ে আসবেই এই শান্তিনিকেতনে। ওকে ওকে ওর মতো ঘুরতে দিয়ে নিজে গিয়ে বসবে কোপাইয়ের পাশে বালিতে, জলে পা ডুবিয়ে শুষে নেবে আরো কিছুদিন যাতে দাঁত চিপে বেঁচে থাকার অক্সিজেন। সেই মতো ওরা এসেছে দোলের ঠিক আগের দিনে রাতে। কলেজ শেষ করে এতটা রাস্তা ড্রাইভ করে বেশ অনেকটাই রাত হয়েছিল তাদের রিসর্টে ঢুকতে। পৌঁছে জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে কোনো মতে কিছু একটা খেয়ে ঘুমিয়ে পড়েছিল দুজন। ক্লান্তিতে শরীর ভেঙে আসছিল যেন। পরদিন সকালে উঠেই চলে এসেছে খোয়াইয়ের বনে। এসে ইস্তক দেখেছে অসংখ্য লোকের ভিড়। মেলা বসেছে ইতিউতি। ডোকরার তৈরি বিভিন্ন ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে গয়না, শাড়ি কি নেই সেখানে। এমনকি একতারা মাটির জিনিসও বিক্রি হচ্ছে। মিত্রাণী তখন থেকেই কিনবো করছে, কিন্তু নির্বাণের মনে অন্য রং লেগেছে ততক্ষণে। কত লোক আবিরে রাঙাচ্ছে একে অন্যকে। পরিচিত অপরিচিতের গণ্ডি খুঁজে গেছে। শুভ বসন্তের শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে শাল আর সোনাঝুরির পাতায় পাতায়। উল্লাসে আত্মহারা হয়ে মেলা থেকে এক প্যাকেট লাল আবির কিনে তা মুঠোয় ভরে নিয়ে সে মাখিয়ে দিয়েছিল মিত্রাণীর গালে। আর সাথে সাথে ঘটেছিল বিস্ফোরণটা। মিত্রাণী ছিটকে গিয়ে আঁচল দিয়ে মুখটা ছাড়তে ছাড়তে বলেছিল, এরকম হবে জানলে আমি কখনো আসতাম না। তুমি জানো না যে রঙে আমার অ্যালার্জি আছে। আর তারপরই ফিরে যেতে চেয়েছিল রিসর্টে। নির্বাণের অনেক অনুরোধে উপরোধে নরম হয়েছিল একটু, কিন্তু সবচেয়ে বড় কথা হলো এই লাল আবিরটা ঝেড়ে ফেলার পরেও কিছুটা থেকে গিয়েছিল ওর গালে। মুছলেও যাচ্ছিল না। তাতে আরো বেশি রেগে গিয়েছিল মিত্রাণী। খারাপ কোয়ালিটির এসব জিনিস আর কখনো আমার ধারে কাছে আনবে না। তো বছর ঘর করে তুমি জানো না যে আমার স্কিনটা কতটা সেনসিটিভ। একটু এদিক থেকে ওদিক হলেই তো। এই সরি গো, রিয়েলি আর কখনো করবো না। তুমি রিসর্টে গিয়ে ভালো করে এসব ধুয়ে নাও, আর তাতে যদি খুব অসুবিধা হয় তবে ওষুধ লাগিয়ে নিও, আমি এনে দেবো। তবে প্লিজ রাগ করো না তুমি। ওর কাতর মিনতিতে মুখে হাসি ফোটে মিত্রাণীর। বলে, ঠিক আছে, আমার একটা কেশের শাড়ি খুব পছন্দ হয়েছে, ওটা কিনে দেবে চলো তো। সেই শাড়ি কিনতে যাওয়ার পথে গান শুনে পা বাড়ায় নির্বাণ। আর সেখানেই ওই চোখের টান অনুভব। মিত্রাণী আসলে রিসর্টে ফিরতে চাইছে। কেনাকাটা বিকেলেও করা যাবে। হাতে এখনো 2 দিন সময় আছে। ওরা ফিরছে রবিবার বিকেলে। অতএব ঘর সাজানোর জিনিস আর ভালো কিছু শাড়ি কেনার মতো অঢেল সময় আছে তাদের হাতে। সে তার নির্বাণের মতো নয় যে পুকুর বা নদীর তীরে গাছ থেকে বিভোর হয়ে থাকবে। এইসব গ্রামে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না ওর। নিহাত ওই বান্ধবী মিত্রিকা বলল ওখানে নাকি খুব ভালো ভালো সুন্দর সুন্দর ওই জাঙ্ক জুয়েলারি পাওয়া যায়। দোকানদারকে বুঝিয়ে বলে নিজের ইচ্ছে মতো সেগুলো বানিয়ে নিতে পারবে, তাই আশা। পুরনো স্টকগুলো অনেক দিন তো হলো, এবার নতুন কিছু করে নিতে হবে যাতে পার্টিতে সব কটা চোখ ওর দিকেই থাকে। আর তার ফলে ওর বুটিক রেস্তোরাঁ ভরে উঠবে নতুন নতুন ক্রেতায়। নির্বাণ থাক ওর প্রকৃতি দিয়ে, বিজনেস বোঝা আর যাই হোক ওর কম নয়। মিত্রাণী রিসর্টে বেয়ারাটাকে জিজ্ঞাসা করে বেশ কয়েকটা জায়গার নাম পেয়েছে যেখানে এগুলো পাওয়া যায়। এই সকালে রং খেলার ঝামেলাটা মিটে গেলে বিকেলের দিকে নির্বাণকে সঙ্গে নিয়ে
ও যাবে সেই জায়গাগুলোতে, আর তার আগে রিসর্টে ফিরে স্নান করতে হবে। নির্বাণ এমন একটা আবির লাগালো, উফ, ডিসগাস্টিং। গলাটা যেন এখনো জ্বালা জ্বালা করছে। এসব একদম পছন্দ হয় না ওর। সবাই যা করছে ওকেও কি তাই করতে হবে? চারপাশে যাদের দেখছে তাদের স্ট্যাটাস সম্বন্ধে যথেষ্ট সন্দেহ আছে ওর। হ্যাঁ, ওদের রিসর্টের কয়েকজনকে দেখেছে গালে অল্প অল্প আবির লাগিয়ে ঘুরে ঘুরে জিনিস দেখছে বা একটু দূরে দাঁড়িয়ে গান শুনছে, কিন্তু ওরা কেউ কি ওই রকম মুখ ভরে আবির মেখেছে, নাকি ভাবুক ভাবুক মুখে পড়লে বাউলের গায়ে গিয়ে উঠেছে? নির্বাণের সব কিছুতেই যেন বাড়াবাড়ি। বিরক্ত মুখে ভিড় ঠেলে নির্বাণের হাতটা শক্ত করে ধরে সে পা চালায়। স্নান করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। এখনো মানুষজন রং মাখাচ্ছে একে অন্যকে। এরা ঠিক করছেটা কি? যত রং বাড়ি থেকে এনেছে তার পুরোটা শেষ না করে কি বাড়ি ফিরবে না? বেশ কয়েকজন তার মুখে আবির দেখে তাকে রং দিতে এসেছিল। সে গম্ভীর মুখে তা প্রত্যাখ্যান করেছে। কিন্তু নির্বাণকে দেখো, সে আবির মাখাচ্ছে এক গাল হেসে, মুখ বাড়িয়ে দিচ্ছে তার দিকে। মাখা মুখ ভরে গেছে রঙে, আর জায়গাও নেই। তবু উৎসাহের খামতি নেই। অসহ্য লাগে মাঝে মাঝে। শেষে বাধ্য হয়ে নিজের আঁচলটা বাড়িয়ে বলল, মাথা মুখটা ভালো করে ঝেড়ে নাও, অনেক তো হলো। একটা লজ্জিত হাসি হেসে নির্বাণ তার আঁচল দিয়ে ভালো করে মুখটা মুছে নিল। মিত্রাণী মনে মনে ভাবল, এই শাড়িটা তার ফেলে দিতে হবে। আবিরে মাখামাখি একদম। জঙ্গল থেকে রাস্তায় উঠে রিসর্টের দিকে এগোচ্ছে এমন সময় হঠাৎ যেন মাটি ফুঁড়ে এসে দাঁড়ালো একটা মেয়ে। এলো চুল যেমন তেমন করে হাত খুঁপা দিয়ে গুটিয়ে রেখেছে তার ঘাড়ের কাছে। তার থেকে কয়েক গুচ্ছ উড়ে এসে পড়ছে কপালে গালে। বিভিন্ন রঙের আবিরে মুখটা ভালো করে দেখা যাচ্ছে না, শুধু দেখা যাচ্ছে দুটো চকচকে উজ্জ্বল চোখ। তার বাঁ হাতি মাটির থালায় উঁচু করে রাখা লাল টুকটুকে আবির। জিজ্ঞাসা না করেই সে ডান হাতে তুলে নিয়ে লাগিয়ে দিল মিত্রাণী দুই গালে। বিরক্ত হয়ে দুপা পিছিয়ে গেল সে। মেয়েটার তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। এবার সে আরো এক খাবলা আবির তুলে মাখিয়ে দিল নির্বাণের মাথায় মুখে। এই সবেমাত্র আবিরগুলো ঝেড়ে ফেলেছিল নির্বাণ, তাও ওই মিত্রাণীর আঁচল দিয়ে। এবার অত্যন্ত রেগে যায় মিত্রাণী। কিছুটা নির্বাণের প্রতিও রাগ হয়েছে বটে, কারণ সে এতক্ষণ এখানে রয়েছে বলে আর কিছুটা গরমে তার মাথা গরম হয়ে যায়। সে কঠিন গলায় বলে ওঠে, এটা কি হলো? আপনি ভদ্রতা জানেন না? না জিজ্ঞাসা করে রং দিয়ে দিলেন যে? মানুষের কনসেন্ট বলে তো একটা বস্তু আছে, নাকি নাকি সেটার নামও শোনেননি? অবশ্য যা কালচার এখানে, যত সব। রাগে গজগজ করতে করতে সে নির্বাণের হাত ধরে টেনে এগোতে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দেখে নির্বাণ পাথরের মতন স্থাণুবৎ দাঁড়িয়ে আছে ওই একই জায়গায়, মেয়েটির চোখে চোখ রেখে। যেন মনে হচ্ছে এখানে মেয়েটি নয়, গোটা সৌরজগতের কেন্দ্রবিন্দু হিসেবে সূর্য দাঁড়িয়ে, আর তার টানে যেভাবে পৃথিবী আকর্ষিত হয় ঠিক তেমনি নির্বাণ আকর্ষিত হচ্ছে তার দিকে। মিত্রাণী বড় অবাক হয়। সে যদিও নির্বাণকে বিশেষ বিশ্বাস করতে চায় না, কারণ মিত্রাণীর ধারণা প্রত্যেকটা পুরুষেরই অল্প বিস্তর চরিত্রের দোষ আছে, আর নির্বাণের দিক থেকে সে বিন্দুমাত্র নজর সরিয়ে নিলেই সে অন্য মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়বে। নির্বাণ তাকে অনেক বুঝিয়েছে। তারা যখন একে অন্যকে পছন্দ করেই বিয়েটা করেছে, তখন এই ভাবনার কোনো জায়গা নেই। হীনমন্যতার থেকেই সেরকম সন্দেহ প্রবণতা আসে, কিন্তু সে আর তাতে ভুলবার নয়। আসলে মিত্রাণী জানে তাদের বিয়েটা তথাকথিত লাভ ম্যারেজ নয়, কিছুটা ব্যক্তিগত বোঝাপড়ার ফসল এটা। আর তার উপরই পাওয়া হিসেবে
নির্বাণ বেশ সুপুরুষ, লম্বায় প্রায় 6 ফুটের কাছাকাছি, কোঁকড়া চুল, শ্যামলা রং। এই নির্মাণ বন্দ্যোপাধ্যায় কলেজে পড়তেই সহপাঠিনীদের মধ্যে বেশ জনপ্রিয় ছিল। সবাইকে বাদ দিয়ে নির্বাণ জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছিল এই মিত্রাণীকে। কেন তা যদিও মিত্রাণী আজও জানে না। কখনো কখনো বেশ বোঝে তার আর নির্বাণের মধ্যে ভালোবাসা যাকে বলে সেটা একেবারেই নেই, ছিল না কোনোদিনই। যা আছে তাকে বলে সাহচর্য বা কম্পেনিয়নশিপ। নির্বাণের কখনো কোনো দায়িত্ব কর্তব্য পালনে ত্রুটি দেখেনি সে, কিন্তু তাও জানে নির্বাণ নিজের মা বাদে কাউকে ভালোবাসতে জানে না। কিন্তু আজ ওই মেয়েটির দিকে ওকে ওইভাবে চেয়ে থাকতে দেখে কেমন যেন কাঁটা ফোটে তার ভিতর। বলে, কি হলো, কি যাবে তো? নির্বাণ যেন ঘুম থেকে জেগে উঠেছে এমন ভাবে বলে, চলো। আর তারপর দুজনে এগিয়ে যায় সামনের দিকে। মিত্রাণী একবার পিছন ফিরে দেখে মেয়েটা তখনও এক দৃষ্টে তাকিয়ে আছে তার দিকে। রিসর্টে ওদের জন্য নির্ধারিত ঘরে এসে ব্যাগ থেকে কোনো রকমে কাপ্তানটা বের করে টাওয়েলটা নিয়েই বাথরুমে ঢুকে যায় মিত্রাণী। নির্বাণ এসে দাঁড়ায় ঘরের জানলায়। এখন মিত্রাণী স্নানে, তাই এসির বদলে ফ্যানটা চালিয়ে জানলাটা হাট করে খুলে দেয় সে। প্রকৃতির পরিবেশে কৃত্রিম হাওয়াটা যে কতটা বেমানান তা মিত্রাণীকে বোঝানো বৃথা। তাই নির্বাণ আর এই কয়েক বছরে আর সে চেষ্টা করে না। প্রথম প্রথম বলে দেখেছে, বিদ্রুপ মাখা তির্যক মন্তব্য ছুটে এসেছে উল্টো দিক থেকে। ফলে নিজের ভাবনাগুলোকে নিজের ভিতরেই চেপে রেখেছে সে। যখন মিত্রাণী ব্যবসার কাজে ব্যস্ত থাকে তখন সে মাঝে মাঝে কলেজের ক্লাস শেষ হয়ে গেলে গাড়ি নিয়ে চলে যায় গঙ্গার পাড়ে। একা একা জলের ধারে বসে থাকে। কলকাতার গঙ্গায় পা ডুবিয়ে বসার উপায় নেই, তবু যতটুকু পাওয়া যায় তাই নিয়েই সে খুশি থাকে। কখনো কাশীমিত্তির ঘাটে বসে সূর্যাস্ত দেখে, কখনো সন্ধ্যের ঝোঁকে প্রিন্সেপ ঘাটে গিয়ে একটা নৌকা ভাড়া করে গঙ্গার উপর ঘুরে আসে। জলের ছলছল শব্দ, দূরাগত স্টিমারের ভোঁ, নৌকার জল কেটে এগিয়ে যাওয়ার গতি সব মিলিয়ে যেন একটা স্টিফনি তৈরি হয়ে আসে তার কানে। আবার কখনো বা বই পড়ার উদ্দেশ্যে বিহীনভাবে হেঁটে বেড়ায়। ছোটখাটো পথের ধারের দোকান থেকে খাবার কিনে খায়। এগুলো অকারণেই, স্রেফ নিজের ভালো লাগার, ভালো থাকার জন্য। কিন্তু মিত্রাণীকে সে এটা বোঝাতে পারবে না। মিত্রাণী ভাবতেই পারে না একটা মানুষ একা একা উদ্দেশ্যবিহীনভাবে এভাবে ঘুরে বেড়াতে পারে। আর সেই থেকেই জন্ম নেয় সন্দেহ। প্রথমে সে সত্যি কথাই বলতো, কিন্তু তাতে অশান্তি বাড়ত। ফলে কিছুদিন পর থেকে সে আর কিছুই বলতো না। এখনো বলে না। এখন যেমন তার ইচ্ছে করছে একবার ছুটে যেতে ওই খোয়াইয়ের বনে, আর তারপর খুঁজে বের করতে ওই মেয়েটাকে, যার চোখে চোখ পড়তেই সে হারিয়ে যাচ্ছে বারবার। অন্য কিছু না, তার স্রেফ প্রবল কৌতূহল হচ্ছে। কেন তার সাথে এমন হচ্ছে? যেন মনে হচ্ছে কোন এক অদৃশ্য বাঁধনে বাঁধা পড়ে গেছে সে সেই মেয়েটার সাথে। এমন তো তার 33 বছরের জীবনে কখনো ঘটেনি। তাহলে তাহলে আজ এই রকম হওয়ার কারণটা কি? এমন কি শক্তি ওই মেয়ের মধ্যে রয়েছে যা তার মনকে চুম্বকের মতো টানছে? ভাবতে ভাবতে একটা সিগারেট নিয়ে ধরাতে যাবে, ঠিক তখনই পিছন থেকে ভেসে এলো মিত্রাণীর স্বর। জানালাটা বন্ধ করো, আমি এসি চালাবো। যা গরম এখানে। ওই তোমার মুখে যে রং লেগেছিল উঠে গেছে?
হ্যাঁ বাবা, রঙগুলো উঠে গেছে মুখ থেকে। আমি তো ভেবেছিলাম থেকেই যাবে। কি বিশ্রী না দেখতে লাগতো তাহলে, তার উপর যা জ্বালা করছিল। এখন তুমি যাও, ভালো করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নাও, আর শ্যাম্পুও করে নিও। চুলের যে অবস্থা হয়েছে তোমার। ঘাড় নেড়ে মুখের কাছ থেকে সিগারেটটা সরিয়ে এনে এবার প্যাকেটে ভরে ফেলল নির্বাণ। তারপর জানালাটা বন্ধ করে তোয়ালেটা নিয়ে এগিয়ে গেল স্নান ঘরের দিকে। খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে রোদ পড়ে আসাতে মিত্রাণী ঠিক করলো ওর নিজের আর বুটিকের জন্য কিছু জিনিস যদি আজকে হাটে পাওয়া যায় তাহলে সে কিনবে। নির্বাণের ইচ্ছে হলে তার সঙ্গে যেতে পারে। নির্বাণ তো এক পায়ে খাড়া, ঘুরতেই তো এসেছে, খামোকা ঘরে বসে থাকতে যাবে কেন? সে প্রস্তাব রাখলো, রিসর্টের সামনে থেকে তাহলে একটা রিক্সা ভাড়া করে নিই, তারপর 4-5টা একটু ঘুরে হাটে ফিরে এলেই হবে না হয়? রিসর্টের পাশেই তো বসবে হাটটা, জিনিসপত্র কিনতে আর কতক্ষণ লাগবে? কিন্তু এই কথা মিত্রাণী কানেই তুলল না। কেমন যেন একটা তাচ্ছিল্যের সুরে বলল, তুমি আর কি বুঝবে? ভালো করে দেখে জিনিসগুলো কিনতে হবে। যদি ঠিকঠাক না হয় তবে আমারই তো বদনাম হবে। আর তাছাড়া যদি কয়েকজন কারিগরের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে তো কথাই নেই। তাই প্রথমে হাটেই যেতে হবে, তারপর সময় থাকলে অন্য কোথাও যাওয়া যেতে পারে। অগত্যা সেই মতো তারা দুজনে এলো সোনাঝুরির হাটে। মিত্রাণী অসীম ধৈর্য নিয়ে ঘুরে ঘুরে দেখছে, পছন্দ হলে কিনছে, না হলে পরের জনের কাছে যাচ্ছে। এইভাবে আধ ঘন্টা কাটল। নির্বাণ এবার ধৈর্য হারা হল। সে মিত্রাণীর দিকে ঘুরে বলল, শোনো, তুমি জিনিসপত্র কেনো, আমি একটু ঘুরে আসছি নিজের মতো। হয়ে গেলে আমাকে একটা কল করে দিও, আর আমি কোথায় আছি তোমায় বলে দেবো। যদি ইচ্ছে করে তাহলে টোটো বা রিক্সা নিয়ে চলে এসো আমার ওখানে, আর না হলে পাশেই তো রিসর্ট, গিয়ে রেস্ট নিও। আমি সন্ধ্যার মধ্যেই ফিরে আসবো আশা করছি। মিত্রাণী তখন একটা অদ্ভুত ঢোলকের মতো হার নিজের গলার কাছে ধরে দেখছিল। মাথা জাঁকিয়ে হ্যাঁ বলতেই নির্বাণ এগোলো দূরে দাঁড়িয়ে থাকা রিক্সাটার দিকে। আজ তারা গাড়ি নিয়ে বেরোয়নি। প্রকৃতির মধ্যে ঘুরে বেড়াতে রিক্সার মতন এমন মাথা খোলা ধীন জানি তার পছন্দ। সবুজ পরিবেশের মধ্যে দিয়ে রিক্সাটা যখন ধীর গতিতে গোয়ালপাড়ার রাস্তা দিয়ে ছুটে চলেছে ওই কোপাই নদীর দিকে, নির্বাণের মন তখন খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। চারিদিকে এত সবুজের সমারোহ, পাখি ডাকছে, শিমুল পলাশে নীল দিগন্ত লজ্জারুণ হয়ে আছে, আর তার সঙ্গে যখন লাল মাটির রাস্তা এসে মিশেছে, মনে হচ্ছে প্রকৃতি তার সমস্ত সৌন্দর্য এই ছোট্ট জায়গাটাতেই যেন উজাড় করে দিয়েছে। নাকি ভেসে আসছে আমের বকুল, সজনে ফুল আর বনজ উদ্ভিদের মিশ্র সুবাস। নির্বাণ দু চোখ ভরে আত্মস্থ করতে থাকে প্রকৃতির এই রূপ। আবার কবে সেই শহুরের জঙ্গল থেকে মুক্তি পাবে সে জানে না, তাই যতটা সম্ভব ফুসফুস ভরে আঘ্রা নিতে থাকে। মনের মণিকোঠায় বন্দি করতে থাকে একটার পর একটা দৃশ্যগুলোকে। ওই যে একটা মাছরাঙা তার নীল ডানায় ভর করে ছোঁ মেরে পুকুর থেকে তুলে আনছে আজকে রসদ। একটা চকচকে মাছ, কয়েকটা শালিক নিজেদের মধ্যে খুব ঝগড়া করতে করতে মাটিতে ছড়িয়ে থাকা ধানের দানা খাচ্ছে। রাস্তার বিছানো খড়ের আঁটি, যার উপর দিয়ে গাড়ি চলে যাওয়ায় ধানগুলো খসে পড়ছে নিচে পাতা প্লাস্টিকের উপর। হয়তো এদের ধান ছাড়া যন্ত্র ভাড়া করার মতন টাকা নেই, তাই সবচেয়ে সহজ উপায় তারা বেছে নিয়েছে। আবার কেউ কেউ ধান সিদ্ধ করে শুকোতে দিয়েছে খোলা মাঠের পাশে। এসব ছবির মতো দৃশ্যাবলী পেরিয়ে রিক্সা এসে পৌঁছায় সেই কোপাইয়ের ধারে। তবে নামতে গিয়েই মাথাটা গরম হয়ে গেল নির্বাণের। নদীর পাড়ে যেন মেলা বসে গেছে। একদিকে সাঁওতাল মেয়ের পুরুষেরা নাচছে,
আর ওইদিকে দুটো বাউল বসে গাঁজায় দম দিচ্ছে, আর তার সাথে অজস্র দোকানের শাড়ি। কি নেই সেখানে? লেদারের চাবির রিং থেকে শুরু করে শাড়ি, পাঞ্জাবি, মাটির শাক, কাঠের হাতা ইত্যাদি ইত্যাদি আরো কত কি। এবারে সে কি করে? কোথায় বসবে এই হট্ট মেলার মাঝে? রিক্সাওয়ালাকে চা খেতে কিছু টাকা দিয়ে তার জন্য অপেক্ষা করতে বলে পায়ে পায়ে নদীর ধার দিয়ে হাঁটতে থাকে সে। চাষার ক্ষেত আর সারিবদ্ধ সোনাঝুরি গাছগুলোকে পিছনে ফেলে সে সামনের দিকে এগোয়। এভাবে খানিক দূর যাবার পরে নির্মাণ বোঝে সে ওই ভিড় এড়িয়ে আসতে পেরেছে অবশেষে। এখানে চুপচাপ একা বুঝতে পারে কিছুক্ষণ। আজ দোল পূর্ণিমা। একটু পরেই শ্বেত পাথরের থালার মতন একটা চাঁদ উঠবে। একটু পরিষ্কার জায়গা দেখে নদীর পাড়ে একটা গাছের নিচে ঠেস দিয়ে বসে পড়ে সে। হাওয়া দিচ্ছে খুব। সেই উত্তাল হাওয়ায় তার মাথার চুল যেন এলোমেলো হয়ে যাচ্ছে। বোতাম খোলা পাঞ্জাবি ঘিরে খেলা করছে বাতাস। কানে ভেসে আসছে নদীর ধীর পায়ে চলার শব্দ। নির্বাণ হারিয়ে গেল সেই প্রকৃতির বুকে। তার বড় ইচ্ছে হল আজ সে প্রকৃতিকে কিছু দিয়ে যাবে। এতদিন তার রূপ রং সুবাস সব দুহাতে ভরে নিয়েছে শুধু। পরিবর্তে সে কি বা দিতে পারে প্রকৃতিকে? রানীকে দেবে এমন সামর্থ্য তার কোথায়? হঠাৎ মনে হলো একটা গান। হ্যাঁ, সে এইখানে বসে একটা গান গাইতে পারে। বহুদিন রেওয়াজ করা হয় না তার, তবু সুর তো তার এখনো ছেড়ে যায়নি। মহাকালের পাতায় একটা বিন্দুর মতন আজকের এই দিনটা থেকে যাবে সে না থাকলেও, আর থেকে যাবে এই মুহূর্তটা আর তার গান। কালের ঘরে কিছুই হারায় না। নির্বাণ গলা ছেড়ে গাইতে থাকে। মধুর তোমার শেষ যে না পাই, মধুর তোমার শেষ যে না পাই, প্রহর হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ হবে। মধুর মন দিয়ে গাইতে গাইতেই সে হঠাৎ অনুভব করলো কেউ যেন তার গানের সাথে তাল মিলিয়ে বাঁশিতে সুর তুলেছে। কি অদ্ভুত সেই ধ্বনি! আকাশে বাতাসে মোহিত হয়ে উঠছে সেই শব্দ। নির্বাণ ইচ্ছে করে তার অন্তরায় এসে থামে। সেই শব্দ কিন্তু থামে না, চলতেই থাকে। সে জানে কোন করুণ ব্যথায় মুচড়ে ওঠে সে বেহাগের সুর। মনে হয় সত্যি যেন রাত্রি নেমেছে সেই চরাচর জুড়ে। গানটা শেষ হলে সে চুপটি করে বসে থাকে। তার কেন জানি না মনে হয় সেই গানবাদক নিজেই খুঁজে নেবে তাকে। আর তার ধারণাকে সত্যি করে পাশে শোনা যায় একটা অস্পষ্ট খসখস শব্দ। নির্বাণ চোখ তুলে পাশে তাকায়, আর তাকিয়েই চমকে যায়। সেই মেয়েটি যাকে খোয়াইয়ের দোলের উৎসবে প্রথম দেখে থেমে গেছিল তার চোখ।
একটা জংলা প্রিন্টের সুতির শাড়ি পরেছে সে। প্রসাদনবিহীন মুখে একটা অদ্ভুত মায়াময় হাসি, যে হাসি যেন তার ডাগর কালো চোখ ছাপিয়ে উছলে পড়ছে। এক মাথা এলোমেলো চুল আলগোছে বেনি করে বাঁধা, গায়ের রং তার পাকা ধানের মতো, তাকে সোনার মতো। একেই কি বলে সোনার বরণ মেয়ে। তার হাতে একটা বেশ লম্বা বাঁশের বাঁশি, পাশে দাঁড়িয়ে একটা কালো কুকুর। নির্বাণ প্রায় হাঁ করেই তাকিয়ে থাকে মেয়েটার দিকে। সে অসংকোচে এসে বসে নির্বাণের পাশে। কুকুরটা তার পায়ের কাছে মাথা রেখে শোয়ে। মেয়েটা বলে, এত ভালো গান গাইতে পারেন, অথচ চর্চা করেন না কেন? নির্বাণ চমকে ওঠে। মেয়েটার স্বর যেন ওই বাঁশিরই সুর। সে বলে, কই বললেন না তো, চর্চা করেন না কেন? মেয়েটি কিভাবে জানল যে নির্বাণ এখন গান করার সময় পায় না? ভারী আশ্চর্য তো। মেয়েটি জিজ্ঞাসু চোখে তখনও তার দিকেই চেয়ে একটু চুপ করে থেকে নির্বাণ বলল, আসলে সময় পাই না জানেন, এত কাজের চাপ। কি মনে হয় দিনটাকে টেনে 24-এর বদলে 48 ঘন্টার করে দিই? প্রশ্নটা নির্বাণ অবাক হয়ে কিছুটা। আবারও এ তার মনের কথা কিভাবে জানছে? সে প্রশ্ন করে, যদি কিছু মনে না করেন আপনার নামটা জানতে পারি? নামে কি আসে যায় বলুন তো? আমি একজন মানুষ যে আপনার গানের সঙ্গে বাঁশি বাজিয়েছে, ব্যাস। নির্বাণ মাথা ঝাঁকায়, তারপর বলে, আমি নির্বাণ বন্দ্যোপাধ্যায়। কি করেন? শিক্ষক বুঝি? নির্বাণ আবারও চমকে উঠে তাকায় সেই মেয়েটার দিকে। মেয়েটা কি তাকে স্টক করছে নাকি? মুখে বলে, কি করে জানলেন? আমার মুখ দেখে কি বোঝা যায় নাকি যে আমি শিক্ষক? মেয়েটা এবার ওর দিকে ফিরে মৃদু স্বরে বলে, মুখ না তো, আপনার কপালে যে লেখা আছে মশাই। নির্বাণ অস্বস্তিতে পড়েছে দেখে সে খিলখিলিয়ে হেসে ওঠে, বলে, আরে দূর, আপনি তো বড্ড ভীতু। আপনার পদবী বন্দ্যোপাধ্যায়, উপাধ্যায় অর্থাৎ গুরু। আমি তাই মজা করেই বলেছিলাম আপনি শিক্ষক। নেহাত কাকতালীয়ভাবে মিলে গেছে। একে কি বলে জানেন তো? ঝড়ে বক মরে আর ফকিরের কেরামতি বাড়ে। এবার নির্বাণ হাঁপ ছাড়ে, তারপর হেসে বলে, না হ্যাঁ মানে এমন চমকে দিয়েছিলেন যে কি বলবো আর কি। মেয়েটি তাকায় তার দিকে। সে গভীর চাউনি যেন মনে হয় অন্তরের অন্তঃস্থল পর্যন্ত দেখে নিচ্ছে। ওভাবে তাকিয়ে থেকেই সে প্রশ্ন করে, আমাকে খুঁজছিলেন কেন? নির্বাণ কি উত্তর দেবে ভেবে পায় না। আমতামতা করে বলে, আপনি কি করে জানলেন? আমি জানি। এবার বলুন, কেন খুঁজছিলেন আমায়? মানে কিছু মনে করবে না তো কথাটা বললে? মেয়েটি তার চোখ থেকে চোখ না সরিয়েই মাথাটা নেতিবাচক ভঙ্গিতে ঝাঁকায়। নির্বাণ এক নিঃশ্বাসে বলতে থাকে, আসলে আসলে আপনাকে প্রথম যখন দেখলাম তখনই মনে হলো কোন এক অদৃশ্য শক্তির বলে আপনি আমায় গেঁথে ফেলেছেন। আপনার ওই চোখ দুটো, মানে মানে আপনার চোখ এত গভীর। বলতে গিয়ে কিছুটা লজ্জা পেয়ে মাথাটা নামিয়ে নেয় নির্বাণ। একে বিবাহিত পুরুষ, তার উপরে এইভাবে আগে কোনো মহিলার প্রতি আকর্ষিত হয়নি সে।
আর আকর্ষণের ধরন কেমন সেটা যতক্ষণ না বুঝতে পারছে ততক্ষণ নিজে স্থির করতে পারছে না যে তার কি হয়েছে। মেয়েটি নির্বাণের দিক থেকে চোখ সরিয়ে নদীর দিকে তাকায়। সন্ধে নামছে, তখন ধীর পায়। গরুর খুঁড়ে খুঁড়ে ধুলো উড়ে মিশে যাচ্ছে হাওয়ার সাথে, আর সেই ফিরতি হাওয়ার স্বর মিশিয়েই যেন সে বলে ওঠে, সকলে শূন্য। এই পৃথিবীর সকল কিছুই শূন্যে মেলায়, আর সেই শূন্যের যাত্রাপথেই তো আপনার অস্তিত্ব। নির্বাণ, আপনি মনের ভাব প্রকাশে লজ্জিত হলে হবে? নির্বাণ চোখ তুলে তাকায় মেয়েটার দিকে, বুঝতে চেষ্টা করে সে ঠিক কি বলতে চাইছে। মেয়েটা যেন তার মন পড়ে ফেলে, ধীর স্বরে বলে, সময় যখন আসবে তখন আপনি জাগবে প্রাণ। সর্বমুখ্য মধ্যে শ্রেষ্ঠ সত্য সে নির্বাণ। এতক্ষণে অন্ধকার নেমেছে নদীর কূলে। দূরে কোপাইয়ের উপর যে ব্রিজটা আছে তা দিয়ে গাড়ি চলাচল করছে। তাদের আলো এত দূরে পৌঁছাচ্ছে না, তাই পরিবেশটা কেমন ছায়া মাখা মায়াবী হয়ে আছে। ওরা দুজন কথা না বলে অনেকক্ষণ পাশাপাশি চুপ করে বসেছিল। মেয়েটি হঠাৎ বলে, একবার চোখ বুঝুন তো। পরক্ষণে আবার মৃদু হেসে বলে, আমি চোখ খুলতে নয়, বন্ধ করতে বলেছিলাম। আসলে কথাটা প্রথমবার শুনে নির্বাণের চোখটা বিস্ময়ে বড় হয়ে গিয়েছিল। তারপরের কথাটাতে ঈষৎ হেসে সে চোখ বন্ধ করে নেয়। একটু পরে মেয়েটির সেই বাঁশির মতো মধুর সুর শোনা যায়। এবার চোখটা খুলুন দেখি। নির্বাণ তাকাতেই সে দেখে অজস্র আলোর বিন্দু। একটু চোখ সয়ে এলে সে বোঝে ওগুলো অগুন্তি জোনাকি। সে অবাক হয়ে প্রশ্ন করে, আপনি কি ম্যাজিক জানেন? এক মুহূর্তে এত জোনাকি কোথা থেকে নিয়ে এলেন? দেখার চোখ থাকলে ঠিকই দেখতে পাওয়া যায় নির্বাণ। একটু আগে আপনার মন সুসংবদ্ধ ছিল না, তাই প্রথমে ওদের দেখতে পাননি। যখন চোখ বন্ধ করলেন তখন অনুভব জাগল, আর তার ফলে চোখ খুলেই দেখতে পেলেন এই দৃশ্য। সবকিছু আমাদের চোখের সামনেই থাকে জানেন, কেবল দেখার মতো দেখতে জানতে হয়। নির্বাণ চুপ করে জোনাকির উড়ে যাওয়ার দেখতে দেখতে ভাবছিল সেই মেয়েটার কথার তাৎপর্য। ঠিক এমন সময় ফোনটা বেজে ওঠার শব্দে চমকে যায় নির্বাণ। সন্ধ্যে 7:30 বাজতে চলল। এতক্ষণ সে একজন অপরিচিত মহিলার সঙ্গে এই অন্ধকারে একা একা বসে আছে। ছি ছি, উনি কি ভাবছেন? আর এইসব ভাবনাতেই তাড়াহুড়ো করে ফোনটা রিসিভ করে সে। ও প্রান্ত থেকে মিত্রাণীর গলা ভেসে আসে, নির্বাণ একটু অবাক হয়। মিত্রাণী তো একা থাকতেই ভালোবাসে, তারপর আবার আজ শপিং করেছে প্রচুর, এটিএম থেকে টাকা তুলেছে, সেই নোটিফিকেশন এসেছে তারই কাছে। অতএব এখন তো সেই জিনিসগুলো নিয়েই ব্যস্ত থাকার কথা তার। আর রাতও এমন হয়নি, তাহলে আজ হলো কি তার? তবুও সে কোনো প্রশ্ন না করেই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, এই তো আসছি, আর আধ ঘন্টা সময় লাগবে ধরো। কথাটা বলে ফোনটা কেটে দেয় মিত্রাণী। নির্বাণ পাশে তাকায়। মেয়েটা তারই দিকে ভুরু কুঁচকে তাকিয়ে রয়েছে। নির্বাণ বলে, এবার আমায় উঠতে হবে, অনেকটা রাত হলো। আপনাকে কোথাও পৌঁছে দিতে হবে কি? মানে নিঃসংকোচে বলতে পারেন, আমার সঙ্গে রিক্সা আছে, আমি পৌঁছে দেবো আপনাকে, চলুন। আমায় খোবাইয়ের জঙ্গলের কাছে নামিয়ে দিতে পারবেন? আপনার যদি খুব অসুবিধে না থাকে তাহলে।
আরে না না, অসুবিধার কি আছে, আমিও তো এইদিকেই যাব, চলুন না, যা যাক একসাথে। মেয়েটা রিকশায় উঠে নিজে একটা সিগারেট ধরায়। নির্বাণ আর রিকশা চালককেও একটা করে সিগারেট দেয়। তারপর এক মুখ ধোঁয়া ছেড়ে বলে, সিগারেট কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বলেই খিলখিলিয়ে হেসে ওঠে সে। নির্বাণের কেমন একটা অস্বস্তি লাগে মেয়েটারই হাসিতে। কে মেয়েটা, কোথায় থাকে, এমনকি তার নামটাও যে কি সেসবের কোনো কিছুই জানা হয়নি এখনো। আর দেখা হবে কিনা তাও জানে না। তবু একটা সুতীব্র টান সে অনুভব করে, যেন হৃদয় বিনার কোনো এক তন্ত্রীতে টান লেগেছে। এই দোলাচলে রীতিমতন অস্বস্তিতে পড়ে থাকে নির্বাণ। সেটা কাটাতেই সে তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি কি করেন? কেন? আমাতেই যে আছে আমার পরিচয়, আপনি পাননি এখনো? রিক্সাওয়ালার কাণ্ড বাঁচাতে মেয়েটি ভীষণই চাপা স্বরে বলে কথাগুলো। তার এই শিরশিরে গলার আওয়াজে নির্বাণের ভিতর অব্দি কেঁপে ওঠে। ইতস্তত করে বলে, না মানে মানে আমি ঠিক আসলে। বুঝেননি তাই তো? বেশ, দরকার নেই এখন। যখন সময় আসবে তখনই জানবেন। সময়ের আগে কিছুই জানতে নেই নির্বাণ, বোঝা গেল? নির্বাণ আর কিছু বলে না। হয়তো মেয়েটি নিজের পরিচয় দিতে চায় না, তাই সে কথা ঘোরাতে বলে, আপনি তো বেশ সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারেন, ঠিক দার্শনিকদের মতো। তা বলি, বই পড়তে ভালোবাসেন বুঝি? এই সুদীর্ঘ জীবনে আর কি কাজ বলুন, পড়া আর পড়ানো ছাড়া? শিক্ষা লাভ আর শিক্ষাদান, এই দুই মহাপুণ্যের কাজ, বুঝলেন মশাই? বুঝলাম, কিন্তু একটা কথা বলুন তো, এই এত রাতে জঙ্গলে কি জন্য যাচ্ছেন আপনি? কোন রকম তো বিপদ থাকতে পারে। বিপদ মনে করলেই বিপদ, না হলে নয়। তাই বলে এই চাঁদনি রাতে শালবনের মাতাল গলা সৌন্দর্য উপভোগ করব না? না, তা হয় না নির্বাণ। যেদিন আপনি এই স্বাদ পাবেন, দেখবেন রক্তের স্বাদ পাওয়া সাপদের মতো বারবার ফিরে আসবেন সেটা উপভোগ করতে। নির্বাণ আর বিশেষ কিছু বলে না। তারও বড্ড ইচ্ছে করছিল ওই শালের বনে গিয়ে জ্যোৎস্না মাখতে, কিন্তু ইচ্ছে থাকলেই কি আর উপায় হয়? কিছুক্ষণ পরে যখন তারা বনের সীমানায় চলে এসেছে, সে বলে ওঠে, এই যে আপনার এই খোয়াইয়ের জঙ্গল চলে এসেছে। দাদা, একটু এগিয়ে বাঁ হাতে থামাবেন রিক্সাটা, কেমন? রিক্সাওয়ালাকে কথাটা বলতে সে আরেকটু খানিক এগিয়ে দাঁড় করিয়ে দেয় রিক্সাটা। নির্বাণ দেখে মেয়েটা রিক্সা থেকে নেমে রাস্তা পেরিয়ে এগিয়ে যাচ্ছে সেই বনের দিকে। সে পিছন থেকে ডাক দেয়, এই যে শুনছেন, একটু দাঁড়াবেন প্লিজ। মেয়েটি দাঁড়ায়, কিন্তু পিছনে ফেরে না। নির্বাণ রিক্সা থেকে নেমে হন্তদন্ত হয়ে এগিয়ে যায় তার দিকে। আপনার সঙ্গে যোগাযোগ করতে হলে কোন ঠিকানায় করব, সেটা যদি একটু বলেন তাহলে ভালো হতো। মেয়েটির ঠোঁটে খেলা করে ওঠে একটা চেরা অদ্ভুত হাসি। যদিও নির্বাণ তা দেখতে পায় না। খানিক চুপ করে থেকে মেয়েটি বলে, খোঁজরে খোঁজরে মন, পাইবি অরূপ রতন। খোঁজরে ডুব দিয়ে ওই চিৎসাগরে। এবারে নির্বাণের দিকে মুখ ফেরালো মেয়েটি। নির্বাণ হাঁ করে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। কি প্রশ্ন করলো আর কি তার উত্তর? ধুস,
তার পক্ষে কি একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে? হয়তো। হাজার হোক, সে বিবাহিত। মেয়েটির কাছে ভুল বার্তা যাচ্ছে তার এই ব্যবহারে। না, এবার ফিরতে হবে। তাই আর কোনো কথা না বলে সে ফেরার জন্য পিছন ফেরে। আর ঠিক তখনই একটা নরম ঠান্ডা হাত এগিয়ে এসে তার বাঁ হাতটাকে চেপে ধরে। চোখেতে পিছন ফেরে নির্বাণ, দেখে মেয়েটি তার হাত ধরে আছে। সে বিষয়ে হতবাক হয়ে তার দিকে তাকাতেই মেয়েটি বলে, আমার সঙ্গে আলাপ পরিচয় হলো, তার একটা স্মৃতিচিহ্ন নিয়ে যাবেন না নির্বাণ বাবু? বলেই নখের একটা আঁচড় কেটে দেয় তার আঙুলে। জায়গাটা চিড়ে গিয়ে পরক্ষণেই রক্ত বেরোতে থাকে সেখান থেকে। অসম্ভব জ্বালা করে ওঠে হাতটা। নির্বাণ হতবাক হয়ে যায়। এ কি ব্যবহার রে বাবা, পাগল নাকি এই মহিলা? কিছু না বলে দ্রুত রিকশার দিকে এগিয়ে যেতে চায় সে, কিন্তু মেয়েটি তার হাতটা দৃঢ় মুষ্টিতে ধরে আরো কাছে ঘেঁষে এসে বলে, আজ পূর্ণিমা, পিছন থেকে কেউ ডাকলে একদম সাড়া দেবেন না, নিজের ঘরের মধ্যেও না। যে কেউ ডাকতে পারে, কিন্তু যে কেউ, এমনকি আমিও। বুঝেছেন? মনে রাখবেন কথাটা। কথা শেষ করে আবারও মেয়েটি সেই অদ্ভুত হাসিতে মুখ ভরিয়ে তাকিয়ে থাকে তার দিকে। নির্বাণের মনে হয় পালায় এখান থেকে, কিন্তু মেয়েটার চোখের মায়া যে কেন এত সর্বনেশে তা বোঝা অসাধ্য। হঠাৎই মুখ ঘুরিয়ে নেয় মেয়েটি। নির্বাণের হাত ছেড়ে এগিয়ে যায় জঙ্গলের দিকে। এতক্ষণে যেন সম্বিত ফিরে পায় নির্বাণ। রক্ত পড়া বন্ধ করতে পকেট থেকে রুমালটা বের করে আঙুলে জড়াতে জড়াতে কোনো মতে রিকশায় এসে বসে। রিসর্টে পৌঁছে রিকশার ভাড়া মিটিয়ে যখন সে ঘরে পৌঁছয়, তখন ঘড়িতে রাত 8:30টার কাছাকাছি বাজছে। ঘরে গিয়ে বেল বাজাতেই মিত্রাণী দরজা খুলে। নির্মাণ তাকে দেখে বড় অবাক হয়ে যায়। এ কোন মিত্রাণী? এত মোহময়ী তোকে কলকাতায় লাগেনি কখনো। শান্তিনিকেতনে এসে বোধ করি এখানের মতো সাজতে ইচ্ছে হয়েছে তার। আর সেই স্নিগ্ধ সাজে ওকে আরো বেশি সুন্দর লাগছে। বিকেলে কিনে আনা কিছু গয়না আর পাট ভাঙা নতুন বাটিকের শাড়িতে নিজেকে অন্যরকম করে সাজিয়েছে সে। মাথার চুলগুলো চূড়ো করে উপরে বাঁধা, তার থেকে কিছু খসে কপাল আর ঘাড়ে পড়ছে। চোখে গাঢ় কাজল। নির্বাণের কথা সরে না। তারপর একটু কাছে সরে গিয়ে বলে, এই জন্য বুঝি তাড়াতাড়ি ডেকে আনলে আমায়। মিত্রাণী স্মিত হেসে একটা মেধাবী মোহময়ী সুরে বলে, যাও, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। নির্বাণ হাত মুখ ধুতে যাওয়ার জন্য তোয়ালে নিয়ে বাথরুমে ঢুকতে যাবে, মনে হলো মিত্রাণী ডাকছে ওকে। ও পিছন না ঘুরেই 1 মিনিট আসছি বলে বাথরুমে ঢুকে গেল। হাত মুখ ধুয়ে বেরিয়ে দেখল ইতিমধ্যে বোধহয় মিত্রাণীর দেওয়ার অর্ডার অনুযায়ী ওদের সন্ধ্যা স্ন্যাক্স ঘরেই দিয়ে গেছে। আরাম করে পকোড়া চিবোতে চিবোতে চায়ের কাপে একটা চুমুক দিতেই এ বাবা বলে কাপটা রেখে দিল। মিত্রাণী চোখ তুলে তাকাতেই সে বলল, আরে তুমি ওদের বলনি আমায় রচা দিতে? ওরা তো দুধ চা দিয়েছে। মানে হ্যাঁ হ্যাঁ, আমি তো বলেই দিয়েছিলাম। ওরা তাহলে ভুল করে দুটোতেই একই রকম চা দিয়ে ফেলেছে। নির্বাণ একটু অবাক হয়, কারণ মিত্রাণী কখনোই র চা বা কফি ছাড়া মুখেই তোলে না। তুমি কবে থেকে আবার দুধ চা খেতে শুরু করলে? আজ ইচ্ছে হলো, মনে হলো এত কিছু যখন বদলেছে, তাহলে এই ইচ্ছেটুকুও আজকের জন্য বদলে দিই। এখন এখানে শুধু তুমি আর আমি,
বদলে যাওয়া আমিরাকে তোমার কেমন লাগে দেখবো না? বেশ, তাহলে তো আমিও বদলাই একটু। আজ নয় এই চাটাকে আমিও খেয়ে নি। এ কথায় মিত্রাণীর মুখে একটা তৃপ্তির হাসি খেলে যায়, যেন তার একটা সুপ্ত ইচ্ছে পূরণ হলো। ওদের চা পর্ব শেষ হলে মিত্রাণী বলে, শোনো না, আমি একটু বাগানে যাব, মালির সঙ্গে কথা বলে রেখেছি। রাতে রজনীগন্ধা ফুটবে, সেখান থেকে একটা ফুলের স্টিক মালি আমায় দেবে বলেছে, সেটা নিয়ে আসতে যাচ্ছি। এই যাব আর আসবো, তুমি একটু অপেক্ষা করো। নির্বাণ বিছানায় লম্বা হয়ে শুয়ে একটা বই টেনে নেয় বেড সাইড টেবিল থেকে। মাথাটা একটু ভার ভার লাগছে তার। পড়তে পড়তে বোধহয় ঘুমিয়ে পড়েছিল সে। চটকাটা ভাঙতেই উঠে পড়ে বিছানায়। মিত্রাণী কি এখনো ফেরেনি? চারিদিক অন্ধকার, পাওয়ার কাট হল নাকি? তারপর বুঝে না, কারেন্ট তো রয়েছে, কারণ এসিটা চলছে, আলোটা নেভানো। তাহলে তাহলে মিত্রাণী ফিরেছে, ওই নিভিয়েছে আলোটা। হেসে ফেলে নির্বাণ। বেড়াতে এসে মেয়েটা কি ছেলে মানুষ হয়ে গেল? সে উঠে এসে দাঁড়ালো বন্ধ কাঁচের জানলার কাছে। পূর্ণিমার আলোয় ভেসে যাচ্ছে প্রকৃতি। ওদের ঘরটা আলো আবছায়ায় ভরে আছে। হঠাৎ পিছন থেকে মিত্রাণী ওকে ডাকলো, নির্বাণ। ও চকিতে পিছনে ফিরে তাকায়, আর তারপর যা দেখে তা তোর হাত পা ঠান্ডা হয়ে আসে। কোথায় রজনীগন্ধা? মিত্রাণীর খোঁপায় জড়ানো রক্ত যাবার মালা, সন্ধেবেলা সুন্দর করে পরা সাজি এখন গাছ কোমর করে বাঁধা। গলায় ঝুলছে বিকেলের হাটে ওর হাতে দেখা সেই ঢোলকের মতো লকেটওয়ালা হাটটা, যেটা সন্ধেবেলাতেও ওর গলায় ছিল, কিন্তু এতটা অস্বাভাবিক বড় লাগছিল না। এখন যেন ওই পুরো বুকটাই ঠেকে ফেলেছে ওটা। এ কোন মিত্রাণী ওর সামনে দাঁড়িয়ে? ঘাটটা সামান্য হেলানো, ঠোঁটের কোনো একটা বিজাতীয় বিভৎস হাসি, আর মাঝে মাঝে দুলে উঠছে তার গোটা শরীরটা, যেন কোনো এক অশ্রুত গানের তালে তাল মেলাচ্ছে সে। নির্বাণ পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে, কিন্তু অনেক কিছু ভেবেও কোনো কুল কিনারা পাচ্ছে না। ঠিক এমন সময় হঠাৎই ওর হাতটা ধরে ফেলে মিত্রাণী। উফ, কি ঠান্ডা হাত তার, একেবারে বরফের মতো। তারপর ওর চোখে চোখ রেখে মিত্রাণী বলে ওঠে, নির্বাণ, চলো আমার সঙ্গে। নির্বাণ মন্ত্রমুগ্ধ হয়ে গেল, যেন বাধা দেওয়ার শক্তিটুকুও অবশিষ্ট নেই আর। মিত্রাণী ওকে টেনে নিয়ে চলল বাগানের দিকে। বাগানের পিছন থেকে শুরু হচ্ছে খোয়াইয়ের জঙ্গল। সেই পথ ধরল ওরা। নির্বাণের কোনো বোধ কাজ করছে না। সে হেঁটে চলল মিত্রাণীর হাতের টানে। কি অসীম শক্তি যেন সেই মেয়েটার গায়ে, যেন উড়িয়ে নিয়ে যাচ্ছে ওকে। কোথায় যাচ্ছে, কি হবে, কিছুই জানে না নির্বাণ। সে যেন এগিয়ে চলেছে কোন এক চরম ভবিতব্যের দিকে। মাঝে মাঝে মিত্রাণী তার হেলে পড়া ঘাড় নিয়ে পিছন দিকে ফিরছে, একবার ঠোঁটগুলো চেটে নিচ্ছে জিভ দিয়ে, তারপর আবার হ্যাঁচকা টানে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সামনের দিকে। হঠাৎ তারা এসে দাঁড়ালো একটা বট গাছের নিচে, ফাঁকা জায়গায়। নির্বাণের পায়ে কি একটা ঠেকতে এসে দেখলো কাছে পড়ে রয়েছে কিছু হাড়, মানুষের হাড়। আর একটু দূরেই কয়েকটা কাঠ জড়ো করা চিতা সাজানোর ভঙ্গিতে। দূরের গাছগুলো থেকে ভেসে আসছে কান্নার শব্দের মতো শকুনের চিৎকার আর পেঁচার গা ছমছমে ডাক। আরো দূরে পাল্লা দিয়ে কোথায় যেন অনেকগুলো শেয়াল ডেকে উঠল একসাথে। পোড়া গন্ধে এখানকার বাতাস যেন ভারী হয়ে আছে। এটা কি শ্মশান নাকি? একটু দূরে একটা হাড়ি কাঠ পুঁতে রাখা। মিত্রাণী তাকে এক ধাক্কায় ফেলে দিল হাড়ি কাঠটার উপরে। এবার যেন জ্ঞান ফিরে এলো নির্বাণের। সে চিৎকার করে উঠল, মিত্রাণী, মিত্রাণী, কি করছো তুমি? পাগল হয়ে গেলে নাকি তুমি? তুমি তুমি আমাকে বলি দেবে? আরে করছোটা কি তুমি?
অশরীরীর মতন হেসে ওঠে মিত্রাণী। পরক্ষণে নির্বাণের মাথাটা নিচের দিকে ঠেলে ধরে হাড়ি কাঠের আগলটা শক্ত করে আটকে দিয়ে নিজের মুখটা নামিয়ে আনে নির্বাণের মুখের কাছে। নির্বাণ তাকিয়ে দেখে ওর চোখে এখন কোনো মণি নেই। চোখের সাদা অংশ আর মণি মিলে পুরো জায়গাটাই এখন কালো কুচকুচে। গা শিউরে ওঠে নির্বাণের। চোখের সামনে এ কি দেখছে সে? এ তো মিত্রাণী নয়, আবার মিত্রাণী। না না, মিত্রাণী নয়। সেই অদ্ভুত প্রাণীটা তখন হাসতে শুরু করেছে। একটা বিশ্রী গায়ের লোম খাড়া হওয়া খিক খিক হাসিতে নির্বাণের ভিতরটা যেন বুলিয়ে ওঠে। মিত্রাণীর রূপধারী শয়তানটা আবার ঠোঁটের উপর জিভ বুলিয়ে নেয় এবং তারপর হঠাৎ নিজের জিভটার একটু বের করে বোলাতে থাকে নির্বাণের মুখে। নির্বাণ তীব্র ঘৃণায় সিটিয়ে যেতে যেতে লক্ষ্য করে শয়তানটার সরু জিভ প্রায় আধ হাত বেরিয়ে এসেছে, আর সেটা রং অস্বাভাবিক রকম কালো। নির্বাণ চিৎকার করে ওঠে, মিত্রাণী, 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 মিত্রাণী! কোনো ভ্রুক্ষেপ করে না শয়তান রূপী মিত্রাণী। এবার সে নিজের ডান হাতটা তুলে আনে মুখের কাছে, বারণ করার ভঙ্গিতে বলে, এখানে চেঁচালেও কেউ আসবে না তোমাকে বাঁচাতে। সবাই জানে এই শ্মশান রাতের বেলা জেগে ওঠে। বিভিন্ন ডাক, চিৎকার, কান্নার শব্দ শোনা যায় বলে গ্রামের মানুষ বিকেলের পর এই তল্লাট মারায় না কখনো। নির্বাণা সহ্য করতে পারে না। তার দু চোখ দিয়ে নেমে আসে জলের ধারা। মায়ের মুখটা একবার মনে পড়ে যায়। সে ধরা গলায় জিজ্ঞাসা করে, আমায় মারতে চাইছো কেন? আমায় মারতে চাইছো কেন? কি লাভ আমায় মেরে? আমি তো তোমার নির্বাণ মিত্রাণী, আমি তো তোমার। মারবো কেন? বলি তোকে বলি দেওয়া হবে। তবে আমি নই রে, তোর বলি দেবে আমার গুরু। ওই যে দেখ সামনের দিকে, দেখ 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 না। নির্বাণ সামনে তাকায়। একটা ধুলোর ঝড় উঠেছে যেন, আর সেই ঝড় ধীরে ধীরে মানুষের আকার নেয়। তারপর এগিয়ে আসে ওর দিকে। ও দেখে একটা রক্তবস্ত্র পরিহিত এক কাপালিক ওর সামনে দাঁড়িয়ে। লোকটা কিয়ৎক্ষণ ওকে ভালো করে নিরীক্ষণ করে হাতের দিকে চাইবা মাত্র মুহূর্তে জেগে আগুন হয়ে ওঠেন। তারপর মিত্রাণীর দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ, কোথা বলি জড়াবি নাকি তুই মাকে? মা কি আমার এতই ফেলনা? এত বছরেও কিছু শিখলি না তুই? নতুন দেহ পেয়ে কেবল তার রক্ত শুষতে শিখেছিস, অপদার্থ! পিশাচরূপী মিত্রাণী চমকে উঠে বলে, কেন বলবে? আমি তো আঘাত করিনি একটু। খোঁজাবে কোথা থেকে? ওর হাতের দিকে চেয়ে দেখ, হতভাগা। কখন কেটে গেছে দেখতে পাসনি? আমি মানে তাহলে কি হবে বলবে? আজ কি আর প্রসাদ পাবো না আমি? কাপালিক খানিক ভেবে তারপর বলে, যাক যাক, যা হয়েছে তাতে আর কিছু করা যাবে না। বলি হোক না হোক, আজ ওর হৃদয়ে উৎসর্গ করবো আমি মায়ের উদ্দেশ্যে। আর বাকি দেহ তোর, হাড়, মাংস, রক্ত তুই চুষে চুষে খাবি। তুই চুষে চুষে খাবি। গগন বিদারী হাসিতে ফেটে পড়ে কাপালিক। তারপর হঠাৎই কোথা থেকে একটা তীক্ষ্ণ চিমটে নিয়ে এলো সে। নির্বাণ অবাক হয়ে দেখলো চিমটেটা যেন বাতাস থেকে টেনে এনেছে কাপালিক।
আর তারপর এগোতে লাগলো সে নির্বাণের দিকে। নির্বাণ ছটফট করতে থাকে, নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে, কিন্তু পারে না। শেষ পর্যন্ত অসহায় হয়ে ভয়ে দু চোখ বন্ধই করে ফেলেছিল প্রায়। কিছুক্ষণ পরে যখন দেখলো কিছুই অনুভূত হচ্ছে না, এখনো তার উপর কোনো আঘাত নেমে আসেনি, তখন চোখ খুলতেই দেখলো এক অদ্ভুত দৃশ্য। তার সামনে দাঁড়িয়ে সেই মেয়েটি। এবার সে আরো অবাক হয়, এই মেয়েটি এখানে কেন? তবে কি এই আছে এসবের পিছনে? নিশ্চয়ই কালো জাদুর চর্চা করে সে, তাই এই চোখের দিকে তাকাতে নির্বাণের এরকম অনুভূতি হয়। ওর প্রাণ নেবার উদ্দেশ্যতেই এই মেয়েটা এসেছিল ওই জঙ্গলে। এইসব কথা ভাবতে ভাবতে রাগে ঘেন্নায় নির্বাণ চিৎকার করে বলে ওঠে, কি কি ক্ষতি করেছি আমি আপনার? কেন মারতে যাচ্ছেন আমাকে? একটা সরু হাসি ফুটে ওঠে মেয়েটার মুখে, চোখ দিয়ে যেন বলতে চায়, এত বোকা কেন আপনি? কিন্তু মুখে কিছুই বলে না সে। তারপরই তার দিক থেকে পিছন ফিরে দাঁড়ায়। নির্বাণ দেখে মেয়েটা তার সামনে দাঁড়িয়েছে ঢালের মতন, আর ক্রমাগত হাত ঘুরিয়ে চলেছে বিভিন্ন মুদ্রায়। ভালো করে দেখলে মনে হয় যেন সে নাচছে, কিন্তু নির্বাণ অবাক হয়ে দেখল সেই কাপালিকের পা আটকে গেছে নিচের জায়গায়। শত চেষ্টা করেও একটুও এগোতে পারছে না সে ওই দিকে। তার মিত্রাণীর রূপধারী পিশাচটা মাটিতে পড়ে বিভৎসভাবে গোঙাচ্ছে যেন। কাপালিক বিভিন্ন মন্ত্র পড়তে পড়তে শূন্য থেকে এনে মেয়েটির দিকে ছুড়ে দিচ্ছে একের পর এক বিচিত্র বস্তু, কালো সর্ষে, তিল, কাঠকুটোর মতন অনেক জিনিস। তার সঙ্গে কি সব যেন মন্ত্র পড়ে যাচ্ছে বিড় করে। আর সেই মেয়েটি, সে এক মনে হাত নেড়ে বিভিন্ন মুদ্রা করে যাচ্ছে। এখন কাপালিকের নিক্ষিপ্ত কোনো বস্তুই মেয়েটিকে স্পর্শ করতে পারছে না। তার সামনে যেন এক অদৃশ্য দেওয়াল অবস্থান করছে। নির্বাণ মনে মনে ভাবে, মেয়েটার কি ভয় ডর বলে কিছুই নেই? শুধু হাত ঘুরিয়ে ঘুরিয়ে আটকে রাখতে পারবে ওই কাপালিককে। ওর এক্ষুনি এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। হঠাৎ কাপালিক শূন্য থেকে নিয়ে এলো এক খড়গ আর সজোরে ছুঁড়ে মারলো তার দিকে। কিন্তু আশ্চর্য, তার ওর শরীর স্পর্শ করার আগেই যেন সেই দেওয়ালে ধাক্কা খেয়ে মিলিয়ে গেল সেটা। এবারে মেয়েটি একবার পিছনে ফিরে নির্বাণের দিকে তাকিয়ে অল্প হাসল। নির্বাণের মনে হলো যেন কোনো সুদূরের অভয় বাণী এসে ছুঁয়ে গেল তাকে। মেয়েটি সেই হাসিটুকু মুখে রেখেই কাপালিকের দিকে তাকিয়ে বলে উঠল, তিষ্ঠ রে পামর, কিন্তু দিবে কিন্তু নিরুচে, কিন্তু কিচ্ছই মন্তস্থ সিদ্ধ, কিন্তু তীর্থ পাম যাই, মুক্তির লভ্যে অনেক ফুলায়। বলার সঙ্গে সঙ্গে শুরু হলো তার খিলখিল হাসি। নির্বাণ অবাক হয়ে দেখল মেয়েটার পেটের কাছ থেকে একটা নীল আলোর ছটা দৃশ্যমান হল। সেটা ওর শরীরের মধ্যে ধীরে ধীরে ঊর্ধ্বগামী হলো তার মাথার দিকে, আর তারপর এক বিচিত্র মুদ্রায় দুহাত উত্তোলিত করে সে যেন হাওয়ায় এক প্রবল ধাক্কা দিল সেই কাপালিকের দিকে। বিভৎস এক চিৎকার করে বিস্ফোরণ ঘটল সেই কাপালিকের দেহে। পরক্ষণে শূন্যে মিলিয়ে গেল তার দেহ। মিত্রাণীর গলার ঢোলকের মতো লকেটটাও যেন চিড় ধরল একই সঙ্গে। নির্বাণ দেখল একটা কালো পাকানো ধোঁয়ার মতো কি একটা মিত্রাণীর মুখ আর নাক দিয়ে বেরিয়ে শূন্যে মিলিয়ে গেল, আর সে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল মাটিতে। মেয়েটি এগিয়ে এসে ওর গলা থেকে হাতটা খুলে নিয়ে নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। তারপর হাড়ি কাঠের কাছে এসে আগুল খুলে সেখান থেকে মুক্ত করল নির্বাণকে। নির্বাণ তখন অবাক হয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। মেয়েটি এবার হেসে তার দিকে তাকিয়ে বলল, আপনি মশাই বড়ই বেয়াক্কেলি, বলেছিলাম না আপনাকে
পিছন থেকে কেউ ডাকলে পিছন ফিরে তাকাবেন না, সেই তাকালেন তো। আর অমনি মিত্রানির ভিতরে থাকা কাপালিকের পোষা প্রেত বশ করে ফেললো আপনাকে। তাও ভাগ্য ভালো আমি আঁচড়টা দিয়ে রেখেছিলাম বলে একটু সময় পাওয়া গেল, না হলে তো এতক্ষণে মুন্ডু ঘচাত হয়ে যেত। আপনি বড্ড অবাধ্য। ছোটবেলায় মা কান মুলে দিত না এর জন্য? এত কিছুর পরও এতটা সহজভাবে কি করে রয়েছে মেয়েটা? নির্বাণের মুখ দিয়ে কথা সরছে না এখনো। তবু কোনো রকমের দেহের অবশিষ্ট শক্তি জড়ো করে সে জিজ্ঞাসা করল, আপনি 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 কে? এবার সময় হয়েছে বলার। আমি শর্মা আচার্য। নির্বাণ একটা ঢোক গিলল। গলার ভিতর পুরো শুকনো তবু খসখসে গলায় কোনো ক্রমে সে বলল, এসব কি হচ্ছে আমাদের সাথে? কেনই বা হচ্ছে? আমরা তো আজ এখানে প্রথম এলাম, অথচ আমাদের সঙ্গেই কেন? সকাল থেকে কত চেষ্টা করলাম বাঁচাবার জন্য, আর আপনার স্বামী স্ত্রী দুজনেই এত অসাবধান যে কি বলবো। অনেক রাত হলো, আজ স্ত্রীকে নিয়ে ঘরে ফিরে যান। আর কোনো চিন্তা নেই, কালকের দিনটা তো এখানে আছেন, আগামীকালই বলবো না হয় পুরোটা। পরদিন সকালে যখন নির্বাণ আর মিত্রানি ঘুম থেকে উঠল, তখন বেলা বেশ গড়িয়ে গেছে। ঘুম থেকে উঠে কোনো মতে খেয়ে দিয়ে আবার বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল ওরা, যেন রাজ্যের ক্লান্তি জমা হয়েছে ওদের শরীরে। বিকেলে ঘুম থেকে উঠে সব কথা মিত্রানিকে খুলে বলল নির্বাণ। মিত্রানির কেবল মনে আছে ও নির্বাণের সাথে কোপাইয়ের পাড়ে যাবে বলে নতুন কেনা শাড়ি গয়নাগুলো পরে তৈরি হচ্ছিল। তার পরের কোনো স্মৃতি আর ওর নেই। মেয়েটি বেশ ভয় পেয়েছে মনে হচ্ছে। হঠাৎ ঘরের বেলটা বেজে উঠতেই ওরা চমকে গেল। এখন আবার কে এলো? নির্বাণ উঠে দরজাটা খুলতেই দেখল সেখানে সরমা দাঁড়িয়ে। ও এককাল হেসে ওকে অভ্যর্থনা জানালো। সরমা ঢুকতেই মিত্রানির ভুরু কুঁচকে গেছিল। সব শুনে ওর ধারণা হয়েছিল সরমা বোধ হয় সাধিকা কোচের কেউ হবে, কিন্তু একটা জিন্স আর কুর্তি পরা মেয়েকে দেখে আবার ওর মনের সন্দেহের গাছটা যেন মাথা চাড়া দিতে লাগলো। সরমা ওর দিকে তাকিয়ে হেসে বলল, হারাই হারাই তাকেই করি, যে নেই কেউ হৃদকমলে, আকাশ আমার বাতাস আমার, মন থুইকে গহীন জলে। এর মানে কি? আমিও জানতে চাই, আর এটা ছাড়াও আমার আরো কিছু মানে জানার আছে। কিছু ব্যাপার আমিও বুঝিনি। এখনো পর্যন্ত কিসের মানে আপনি বুঝতে পেরেছেন বলুন তো? আগে আমি আপনার স্ত্রীর প্রশ্নের উত্তর দিই, তারপর বাকি কথা বলছি। হ্যাঁ ম্যাডাম, আপনি জিজ্ঞাসা করলেন আমার ওই পদের মানে কি। ওটার মানে হলো, যাকে আমি সম্পূর্ণরূপে ভালোবেসেছি তাকে হারানোর ভয় থাকে না। গভীর জলে যেমন ঢেউ ওঠে না, ঠিক তেমনি গভীর ভালোবাসায় চলাচল নেই, কেবল আছে বিশ্বাস আর স্থায়িত্ব। কেন ওই পদের অবতারণা তা বোঝার মতো বুদ্ধি আপনার যথেষ্টই আছে আশা করি। এবার নির্বাণবাবু আপনার প্রশ্নের উত্তর দিন। নিশ্চয়ই এই প্রশ্নটাই মাথায় ঘুরছে যে গতকাল কি হয়েছিল। শুনুন তবে। আপনাদের উপর নজর পড়েছিল এক রক্তলোলুপ কাপালিকের আত্মার। তবে যে অর্থে আপনারা আত্মাকে চেনেন এটা ঠিক তা নয়। আত্মা অর্থাৎ জীবাত্মা। এই কাপালিক বিভিন্ন প্রেতাত্মাদের নিজের বশীভূত করে বিভিন্ন বস্তুর মধ্যে চালান করে রাখত, আর সেই বস্তুগুলোর দ্বারা মানুষকে নিয়ন্ত্রণ করে তাদের দ্বারা কার্যসিদ্ধি করত।
ঠিক যেমন ওই ঢোলকের মতো লকেটটার মাধ্যমে সে আপনার স্ত্রীকে বশীভূত করেছিল। কালের নিয়মে তার শরীরে জরা আসে, কারণ সে কালচক্রকে নিজের সাধনার মাধ্যমে প্রতিহত করতে পারেনি। নিম্ন শ্রেণীর পূজা অর্চনায় নিজের জীবন অতিবাহিত করতে এই কাপালিক তে পাপ মনে পরমাত্মার সাথে মিলিত হতে পারেনি, বরং নিজের দুর্বুদ্ধিকে কাজে লাগিয়ে অমরত্ব পেতে চেয়েছিল। তাই এক অদ্ভুত ধারণা হয়ে গেছিল যে সে যদি 100টা নরবলি সম্পাদন করতে পারে তবে সে মরে গেলেও ফের জীবন ফিরে পাবে। আপনাদের দুজনকে তাই নিজের বশে এনে বলি দিতে চাইল ওই দুরাচারী। যখন দুধ চাটা খেলেন তখন একেবারে মনে হলো না কেন আজ মিত্রানী এত অদ্ভুত ব্যবহার করছে। একটা কথা সব সময় মনে রাখবেন, মানুষ বদলে যেতে পারে সময়ের সঙ্গে সঙ্গে, কিন্তু তার কিছু ব্যবহারগত অভ্যাস কখনো বদলে যায় না। কিন্তু আমরাই বা কেন? এখানে তো এত লোক এসেছে। কারণ আপনার জন্ম বুদ্ধ পূর্ণিমার দিন নির্বাণ। আপনার মধ্যে পরম করুণাময়ী তথাগতের অংশ আছে। ওই কাপালিক ভেবেছিল আপনাকে শততম বলি হিসেবে প্রদান করলে সে কালচক্রকে প্রতিহত করতে পারবে। কাল রাতে কিছুক্ষণের জন্য আমি ভেবেছিলাম আপনার ওই সকালে মাখিয়ে দেওয়া আবির আসলে বশীকরণ করার উপাদান। ভেবেছিলাম আপনি হয়তো কোনো কারণে আমাদের ক্ষতি করতে চাইছেন। ঠিক উল্টো কাজটাই আমি করছিলাম নির্বাণ বাবু। মিত্রানী ভুরু কুঁচকে বলে, মানে কি বলতে চাইছেন আপনি? মানে আমি এই বলতে চাইছি মিত্রানী, সকালে যে লাল আবিরটি নির্বাণবাবু কেনেন সেটি ছিল বশীকরণ করার জন্য মন্ত্রপুত, যে কারণে আপনারা কাপড় দিয়ে ঝেড়ে ফেলার পরেও তা যাচ্ছিল না। আপনারা গত পরশুদিন এইখানে আসার সঙ্গে সঙ্গে ওই কাপালিকের নজর পড়ে আপনাদের উপর। তাই সে গতকাল সকাল থেকেই প্রচেষ্টা শুরু করে যাতে আপনাদের তার নিজের বশে করতে পারে। তার প্রথম প্রচেষ্টা ছিল মেলায় কোনোভাবে আপনাদের ওই আবিরের মাধ্যমে নিজের বশে আনা। তাই তো সে বিক্রেতা ছদ্মবেশে আপনাদের হাতে পৌঁছে দেয় ওই আবির। বাউলগানের ওখানে আমি যখন আপনাদের দেখি তখনই বুঝতে পেরেছিলাম ওই বশীকরণের কথা। তাই আবির মাখানোর ছলে আমার যোগের দ্বারা শুদ্ধ করা সিঁদুর আপনাদের দুজনের গালে মাখিয়ে আমি আপনাদের ওপর করা সেই বশীকরণ মন্ত্রের শক্তির কাটান দিয়েছিলাম। কিন্তু তারপরেও তাহলে মিত্রানী ওই কাপালিকের বশে গেল কি করে? আসলে এইখানেই আমার ছোট্ট একটা ভুল হয়ে গিয়েছিল। আমি আপনাকে রক্ষা করতে চেয়েছিলাম, কিন্তু কিন্তু খেয়াল ছিল না বিপদটা মিত্রানীর দিক দিয়েও আসতে পারে। মিত্রানী কিছুটা শ্লেষের সুরেই বলে ওঠে, তা আপনি কেবল নির্বাণকেই কেন রক্ষা করতে চেয়েছিলেন? কারণটা আমি অল্প কিছুক্ষণ আগেই আপনাকে বলেছি মিত্রানী। নির্বাণের জন্ম প্রভু তথাগতের পবিত্র জন্মতিথিতে, আর তাছাড়া বিপদগ্রস্ত মানুষকে বাঁচানোই আমার ধর্ম। এখন সরমার গলাটা একটু কঠোর শোনাচ্ছে। সেখানে চুপ করে আবার বলে, মানুষের লোভই তার সর্বনাশ ডেকে আনে, জানেন তো? আপনি কাল বিকেলে যখন কেনাকাটা করছিলেন ওই কাপালিক ব্যবসায়ী ছদ্মবেশে আপনাকে বিক্রি করে ওই হাটটি। আমি যদি খুব ভুল না হই তাহলে সে ওই হাটটি আপনাকে বিনামূল্যে দিয়েছিল। এমনকি সকালে নির্বাণ যখন আবির কেনেন তখনও কোনো মূল্য ওটার জন্য সে নেয়নি। নির্বাণ অবাক হয়ে বলে, হ্যাঁ 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 ঠিকই তো। তখন অতটা তো ভেবে দেখিনি। প্রথম আবিরটা কেনার পর আমার 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 হাত থেকে ওটা পড়ে যায়, আর তারপর এই লোকটা একটা আবির আমায় দিয়ে বলল ওটা আমি নিতে পারি, আলাদা করে দাম দিয়ে আমায় নিতে হবে না। মিত্রানীর চোখও সামান্য বড় হয়ে যায় বিষয়ে। বলে, আসলে অনেক কিছু কেনাকাটার জন্য ওটা আমি ফ্রিতে পেয়েছিলাম। ঠিক তাই। যতক্ষণ না আপনারা স্বেচ্ছায় ওর কাছ থেকে কিছু না নিচ্ছেন ততক্ষণ ও আপনাদের বশে করতে পারছিল না। টাকা দিয়ে কিনলে সেই বশীকরণ হতো না, কারণ তাহলে ও আপনাদের সাথে বেইমানি করতে পারত না। স্বেচ্ছায় বিনা পয়সায় জিনিস নিয়ে আপনারা উভয়ই ওকে আপনাদের ক্ষতি করার সুযোগ করে দেন। প্রথমবারে ব্যর্থ হলেও পরের বার সেই সুযোগে ওই লকেটের মধ্য দিয়ে শয়তান কাপালিক মিত্রানীর শরীরে চালান করে দেয় ওই পোষা প্রেতকে, যাকে দিয়ে ও নির্বাণকে টেনে নিয়ে যায় শততম বলির জন্য।
আচ্ছা, আপনি যে মন্ত্রটা কত রাতে আমাকে বাঁচাতে বলেছিলেন, ওটা কোন দেবতার মন্ত্র? ওটা কোনো মন্ত্রই না, আমি তো পদ বলছিলাম একটা। ওই বোকা কাপালিককে বলছিলাম, কি হবে তোর প্রদীপ জ্বালিয়ে, কি হবে নৈবেদ্য সাজিয়ে, কি বা হবে মন্ত্রের সেবায়, আর কি হবে তোর তীর্থ আর তপবনে ঘুরে? কেবল জলে স্নান করলেই কি মোক্ষ লাভ হয়? আপনি নিজের বিষয়ের বাইরে বাংলা সাহিত্য বোধ করি পছন্দ করতেন না, তাই না? এটা চর্যাপদের একটি পদ। নির্বাণ লজ্জা পায় এবার। তারপর বলে, আপনি নিশ্চয়ই একজন সাধিকা। কি করে জানলেন? নির্বাণ অল্প মাথা চুলকে আমতা আমতা করে উত্তর দেয়, গতকাল রাত্রে আপনার শরীরের ভিতরে পেটের কাছে একটা নীল আলোকে আমি জ্বলে উঠতে দেখেছিলাম, আর সেই আলোটা ক্রমশ যেন আপনার মেরুদণ্ড বেয়ে আর আর ওই মাথার দিকে উঠে যাচ্ছিল। ওটা নিশ্চয়ই আপনার যোগের ক্ষমতা, না? সরমা গভীরভাবে তাকায় নির্বাণের দিকে, তারপর বলে, আপনি আমাদের দেহস্থিত চক্রের কথা জানেন? ও বাবা, সে তো তন্ত্রের কি সব জানো। আপনি ওই কালী সাধক তান্ত্রিক নাকি? না না, বৌদ্ধতন্ত্র মতে আমাদের দেহে 4টি চক্র অবস্থিত। প্রথম হলো নির্মাণ চক্র, যার স্থান নাভিস্থলে, যার উত্থান আপনি গতকাল দেখতে পেয়েছিলেন নির্বাণ। সাধারণ মানুষ তা দেখতে পায় না, আপনার আধার শুদ্ধ, তাই দেখতে পেয়েছিলেন। নারীদের নির্মাণ চক্র উন্মুক্ত থাকে, পুরুষদের ওই চক্র উন্মিলিত করার সাধনা করতেই হয়। যদি কোনো নারী সাধনা করতে চান, তাহলে পুরুষদের তুলনায় দ্রুত তিনি সিদ্ধি লাভ করতে পারেন, শুধু এই একটি কারণে। হৃদয় ধর্মচক্র, কণ্ঠে সম্ভোগ চক্র এবং মস্তিষ্কের ব্রহ্মতালুতে মহাশোক চক্রের অধিষ্ঠান। এই চক্রগুলোকে সাধনার মাধ্যমে উন্মুক্ত করতে পারলে সিদ্ধাচার্যরা কালকে জয় করেন। আমাদের দেহকে যন্ত্রস্বরূপ কল্পনা করে গুহ্য সাধন পদ্ধতি সমূহই হল তন্ত্রমিত্রাণী। তন্ত্র মানে যাগ, যজ্ঞ, ফুল, বেলপাতা আর কিছু মন্ত্র নয়। আপনারা যাকে তন্ত্রের 10 মহাবিদ্যা বলে জানেন, তারা আসলে মানবী ছিলেন। উচ্চ বিচার ও জীবন ধারণের জন্য তারা দেবীর পর্যায়ে উন্নীত হন। তন্ত্র মানে কেবল বশীকরণ, মারণ, উচ্চাটন নয়। আর কালী সাধনা, একদিন সময় করে কালীর স্বরূপ বোঝাবো আপনাকে, আজ বরং থাক। তাহলে আপনি কোন দেবতার পুজো করেন? সরমা কথাটার উত্তর না দিয়ে উঠে দাঁড়ায়, তারপর বলে, ওই যে বললাম আজ থাক। আমাকে একটু সামনের দরজা পর্যন্ত এগিয়ে দেবেন নির্বাণ? অনেকটা রাত হলো, আজ আসি। আপনারা এখন বিশ্রাম নিন, অনেকটা ধকল গেছে আপনাদের উপর দিয়ে। ওরা দুজন বেরিয়ে আসে রিসর্টের গেটের দিকে। তারপর সরমা বলে ওঠে, এবার চলি। ওই দেখুন, আমার বাহন আমার জন্য অপেক্ষা করছে। নমস্কার। নির্বাণ দেখে সেই কালো কুকুরটা, যেটা কোপাইয়ের পাড়েও সরমার সঙ্গে ছিল। সরমা এগিয়ে যেতেই নির্বাণ আচমকা তার হাতটা চেপে ধরে বলে, আগে বলুন আপনি কে, তারপর আপনাকে যেতে দেব। সরমা অল্প হেসে বলে, বলতেই হবে, আবার তো দেখা হবেই একদিন না একদিন। আচ্ছা বেশ, জানতেই চাইছেন যখন, তাহলে আপনার একটু পরীক্ষা নেওয়া যাক নির্বাণ বাবু। আমিও দেখি জমিকর্ষণ কেমন হলো। বলুন দেখি, দিবসহি বহুরি কাউহি ডর ভাই, রাতে ভইলে কামড়ু যাই, এই পদ কার লেখা? নির্বাণ মাথা নাড়ে, কই না, জানি না তো। খুঁজে বের করুন তাহলে, আপনার কাছে অনেক সময় আছে। এই পদ যার স্ব অহম। আর হ্যাঁ,
আমার ঈশ্বরের কথা জানতে চাইছিলেন না? আমার ঈশ্বর মানব দেহ। যা নেই দেহভাণ্ডে তা নেই ব্রহ্মাণ্ডে। সহজ, মোটেই সহজ নয় হে নির্বাণ, বুঝলেন? এখন চলি, আবার দেখা হবে। এই বলে হাঁটতে হাঁটতে আচমকা অন্ধকারে যেন মিলিয়ে গেল সরমা, আর তার পিছু পিছু সেই কালো কুকুরটাও। নির্বাণ সঙ্গে সঙ্গে ঘরে ফেরে না, বাগানে একটা বেঞ্চে বসে ইন্টারনেট অন করে। যে কবিতাটা সরমা বলে গেল তা লিখে সার্চ করে। চোখের সামনে ভেসে ওঠে কয়েকটি বাক্য। এটির অর্থ: দিনের বেলা বধূ কাকের ভয়ে ভীত হয়ে ঘরে থাকে, অথচ রাত্রে লোকচক্ষুর আড়ালে কামরূপ অর্থাৎ কামাখ্যায় যায়। এটি 2 নম্বর চর্চাগীতি। তার রচয়িতা কুক্কুরিপাদ। কুক্কুরিপাদ বঙ্গদেশের এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। ইনি সহজিয়া বৌদ্ধ ধর্মের অনুসরণকারী 84 জন মহাসিদ্ধের মধ্যে একজন অন্যতম প্রধান সিদ্ধচার্য। বলা হয় একটি কুকুর এনার সর্বক্ষণের সঙ্গী ছিল বলে ওনার এই রূপ নামকরণ। ডাকিনীদের দেশ থেকে ইনি এক বৌদ্ধ পুঁথি উদ্ধার করে আনেন। সহজিয়ারা তন্ত্রমন্ত্র যাগযজ্ঞের উপর বিশ্বাসী ছিলেন না। এদের মতে মুদ্রা এবং যোগ সাধনাই তন্ত্রের মূল মন্ত্র। তন্ত্র অর্থাৎ তনু, যা কিছু দেহজ তাহাই তন্ত্র। নির্বাণ অবাক হয়, সরমা এর কথা কেন বলল ওকে? তাহলে কি সরমা এনারই বংশধর? তাই বা কি করে হয়? সে যে বলে গেল স অহম অর্থাৎ আমি সে। ইন্টারনেট তো বলছে কুক্কুরিপাদ পুরুষ ছিলেন, সরমা যে নারী। খুঁজতে খুঁজতে অবশেষে সে দেখতে পেল ছোট্ট একটা গবেষণাপত্র, যেখানে ভাষাতাত্ত্বিক এবং সাহিত্য বিশারদ সুকুমার সেন বলেছেন কুক্কুরিপাদ খুব সম্ভবত একজন নারী ছিলেন। তার রচিত পদগুলি থেকেই তাই ধারণা করা হয়। নির্বাণ ধীরে ধীরে বেঞ্চ ছেড়ে উঠে পড়ে। এবার সব কিছু জলের মতন পরিষ্কার হচ্ছে তার কাছে। সরমা পুরাণ মতে কুকুরদের মা, যার বাহন একটি কুকুর, তাই সরমার সঙ্গে ওই কালো কুকুরটি থাকে। সরমাই কুক্কুরিপাদ। বাদ্যযন্ত্রে পারদর্শিনী, চর্যাপদের রচয়িতা, একমাত্র নারী, সিদ্ধ আচার্য। কিন্তু এত বছর কি মানুষ বাঁচতে পারে? সরমা তবে কে? শরীরী না অশরীরী? যদি মন্ত্র না থাকে তবে তবে উনি ওই কাপালিককে পরাস্ত করলেন কি উপায়? কেবল মুদ্রা ব্যবহারে কি অপশক্তিকে পরাস্ত করা সম্ভব? আর ওই নীল আলো যা উঠে আসছিল সরমার নাভি মূল থেকে, সেটা কি? তাকে কুলকুণ্ডলিনীর জাগরণ? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, কোন অদৃশ্য সুতোয় সে বাধা পড়েছে তার সাথে? কেন এলেন সরমা তার কাছে? তারপর ওর মনে পড়ে গেল উনি বলে গেছেন আবার দেখা হবে। তবে কি ওরা ফের কোনো বড় বিপদের সম্মুখীন হতে চলেছে? ঠিক এই সময় নির্বাণের মন যেন বলে দেয়, আসবেন, সময় হলে উনি আবার আসবেন।
শুনলেন আজকের গল্প অনুসুয়া ব্যানার্জির লেখা, সরমা আচার্য ও বোলপুরীর কাপালিক। আজকের গল্পের কথক, নির্বাণ ও কাপালিকের চরিত্রে শুভ এবং মিত্রাণী ও সরমার চরিত্রে সমৃদ্ধি। গল্পের স্ক্রিপ্টিংয়ে নার্গিস লায়লা, ভিডিও এডিটিংয়ে রূপ, স্পেশাল এফেক্টসে মলয়, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আবার এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।